হ্যালো। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই এখন আমাকে শুনতে পাচ্ছেন। আমি এতক্ষণ ধরে আসলে আহ, আহ, একাই নিজের সাথেই কথা বলছি। হ্যাঁ। তো এখন নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন সবাই, তাই না? একটু আমাকে জানান। ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিচ্ছেন। আপনাদেরকেও আসসালামু আলাইকুম। তো আজকে আমরা সংবিধানের প্রথম ক্লাস, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে এখানে অনেক ডিটেইলস আছে, সেগুলো আমরা একটু জানবো। আর বাংলাদেশের নাগরিক হিসেবে বা আমাদের এগুলো একটু জানতেই হবে। হ্যাঁ, এটা তো কোনো মাফ নাই, তাই না? আচ্ছা, ফেসবুকের কমেন্ট আমি একটু দেখি ঠিকঠাক আপলোড হয় কিনা। ওকে। কিছুই শোনা যাচ্ছে না, রুনা বলছে। কিন্তু নূর নবী একই সাথে বলছে ক্লিয়ার। তুলি সরকার বলছে শুনতে পাচ্ছি এখন, ঠিক আছে, থ্যাংক ইউ জানানোর জন্য। আমরা একটু কমেন্টের বিষয়টা একটু এনশিওর করি যে কমেন্ট যেন ঠিকঠাক দেখা যায়। তারপর আমরা ক্লাসে ঢুকে যাব। ওকে। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে দেখা যাচ্ছে, ঠিক আছে, এবং শোনাও যাচ্ছে। সাদিয়া বলছে যে এখন ক্লিয়ার। আচ্ছা, যেহেতু বলছে তাহলে তো না করার উপায় নাই, তাহলে আমরা শুরু করে দিই নাকি? ঠিক আছে। আচ্ছা, আসাদুল, নূরনবী, ইতু, আম, মাসুমা, তামান্না, মামুন, আরিফ, অনেকেই আছে আমাদের সাথে। তো একটু কাইন্ডলি আমরা একটু সবাইকে একটু যুক্ত করে দিই, যারা আমাদের বন্ধু বান্ধব আছে, যারা জুনিয়র আছে, সিনিয়র আছে, যারা আমাদের এখানে আছে, সবাইকে একটু অ্যাড করে দিই। যারা চিনি আর কি মানুষজনকে, তাদেরকে একটু অ্যাড করে দিই, কারণ আমি জানি যেহেতু আজকে আমরা একটু বলছিলাম যে আগে আগে ক্লাস নিব, এটা অনেকের কাছেই হয়তো পৌঁছায় নাই, অনেকেই হয়তো জানে না। সো এখনো যারা যুক্ত হয় নাই তারা হয়তো তাদের যদি আপনারা চেনেন জানেন, কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন, তাদেরকে একটু অ্যাড করে দিয়েন, ঠিক আছে? আর যেহেতু এটা প্রাইভেট গ্রুপে হচ্ছে, যে আপনারা লাইভ, আমি দেখি লাইভ ক্লাসে বলে যে বেশি বেশি শেয়ার করে দিন। হ্যাঁ, শেয়ার করলে 10টা শেয়ার, 20টা শেয়ার, কি কি জানি নাটক চলে আর কি। তো উম, সেটা তো আমরা বলতে পারতেছি না, কিন্তু যদি পরিচিত কেউ থাকে তাদেরকে আর কি একটু ডেকে নিয়ে আসেন, কারণ ক্লাস আজকে আমরা একটু আগে শুরু করতে চাইছিলাম, বাট অ্যাজ ইউজুয়াল যেটা হয় যে কেউ জানতে পারে কেউ জানতে পারে না, জেনে তো আপনার নিতে হবে। সো দেখা যাচ্ছে যে আচ্ছা, থ্যাংক ইউ, কে জানি এভরিওয়ান মেনশন দিয়ে দিছে। হ্যালো স্যার, অপেক্ষা আপনার অপেক্ষায় করতাছি। আচ্ছা, ঠিক আছে, এভরিওয়ান দিয়ে দিয়েন। ঠিক আছে, তাহলে সংবিধান জিনিসটা কি একটু বলেন তো আমাকে। সংবিধান, হোয়াট ইজ সংবিধান? সংবিধানের ইংরেজি কি বলেন? সংবিধানের ইংরেজি কি বলেন তো? সংবিধানের ইংরেজি কি? আচ্ছা, এই ব্যাক টু ব্যাকের কাহিনী কি? আমি প্রায়ই আসলে এই ব্যাক টু ব্যাক কমেন্টটা দেখি, কিন্তু এটা আসলে কোথা থেকে আসছে আমি না জানি না, একটু আমাকে বলবেন এই ব্যাক টু ব্যাক এই মিমটার আসলে ইয়াটা কি? তো সংবিধানের ইংরেজি হচ্ছে কনস্টিটিউশন, ভেরি গুড। কনস্টিটিউশন, সংবিধান, এটা একটা আইন। যেমন আপনারা এখানে অনেকেই আছেন যারা বিবাহিত বা বিবাহিতা। তো যারা বিবাহিত মানে মৃত, তো তারা তো একটা তাদেরও একটা জীবনাচরণ পদ্ধতি আছে, যে এইটা করতে পারবা না, ওইটা করতে পারবা না, সন্ধ্যার পরে বাইরে যাওয়া যাবে না, হ্যাঁ, বা আড্ডা দেওয়া যাবে না, এরকম অনেক থাকে না? যেমন আমার কিছু বড় ভাই আছে, যেমন যেমন আজকে খেলা 8:30টার সময় ধরেন, ঠিক আছে, তা আমাদের একটা গ্রুপ আছে, একটা সার্কেল আছে, সেই সার্কেলে আমরা সেই তথাকথিত দাদা, আমাদের বড় ভাই, তাকে আমরা পাই না। কেন পাই না সেটা আমি জানি না, কিন্তু দাদাকে আমরা ডাকলে পাই না। হ্যাঁ, এই আর কি। তো এই যে যে দাদার যে জীবনাচরণ, দাদা যে যে সংবিধান মেনে চলে তার জীবনে, তো হ্যাঁ, আইন আর কি, যে আইনের মারপ্যাচে সে মৃত হয়ে গেছে, এইটা যেমন তার জীবনের সংবিধান। তো একটা রাষ্ট্র, একটা দেশ কিভাবে চলবে, হ্যাঁ, রাষ্ট্র তার নিজের জন্য যে সংবিধানটা চুজ করে নেয়, সেটাই হচ্ছে কি, যে আইন চুজ করে নেয় যে আমি কিভাবে চলবো, আমার চালিকা শক্তি কি হবে, কোন কোন মূলনীতির উপরে, কোন কোন কাঠামোর উপরে দাঁড়ায় আমি নিজেকে পরিচালনা করব, সেটাই হচ্ছে সংবিধান। এবং এই যে আমি কথাগুলো বললাম, এটা আসলে আমি বলি নাই, এটা অ্যারিস্টটল বলে গেছে। অ্যারিস্টটল বলে গেছে আর কি। সাদিয়া সারা বলছে দিদি বের হতে দেয় না। হ্যাঁ, সাদিয়ার দুলাভাই খুব কষ্টে আছে।
নাজমুন নাহার বিবাহিত মানে কি মৃত? আমি আমার আশেপাশে যাদেরকে দেখছি তারা আসলেই মৃত। হ্যাঁ, একমাত্র আমরাই জীবিত যারা এখনো। ওকে, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে একজন বলছে আমাদের রাষ্ট্র নেই, ভাগ্যিস। আচ্ছা, ওকে। এই যে এইটাকে, ও আচ্ছা, আনিতা সঞ্জিদা জিনিসটা ক্লিয়ার করছে, ফলো দিলে 10 সেকেন্ডে ফলো ব্যাক পাবে। আচ্ছা, এইটা কাহিনী। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে অ্যারিস্টটল কি বলছে বলেন, ঝটপট বলে ফেলেন আমাকে। অ্যারিস্টটল আসলে কি বলছে? অ্যারিস্টটল যে জিনিসটা বলছে, সে একটা তার একটা আহ, কি বলে ওইটাকে, তার একটা স্টেটমেন্ট আছে যেটা খুব পপুলার। হ্যাঁ, অ্যারিস্টটলের একটা স্টেটমেন্ট আছে, বলেন তো সেটা কি? বলেন, কে বলতে পারে দেখি, একটু কমেন্টে লেখেন। অ্যারিস্টটলের একটা কমেন্ট আছে, স্টেটমেন্ট আছে অ্যারিস্টটল। আপনাদের জন্য সুখবর মনে হয় একটা আছে, সেটা হচ্ছে যে রিটার্ন হওয়ার সম্ভাবনা কম, হ্যাঁ, প্রাইমারি বা নিবন্ধনে। সো যদি রিটার্ন না হয় তাহলে তো খুবই ভালো। হুম, যদি রিটার্ন না হয় তাহলে তো খুবই ভালো। না না, মন আজকে ভালো না, আজকে বরং বেজার একটা কারণে। কিন্তু এটার জন্যই নিজেকে এইভাবে দেখাচ্ছি আর কি। যে মানুষ যত বেশি হাসি খুশি থাকে তার ভিতরে প্যারা তত বেশি থাকে, এটাই দুনিয়ার নিয়ম। ঠিক আছে, ওকে। এখন বিষয় হচ্ছে যে অ্যারিস্টটল আসলে কি বলছে বলেন, বলেন। কেউ কি আচ্ছা, আনিকা একজন বলছে, থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। আমি ওটা দেখে দেখে লিখি, এগুলো আমার মুখস্থ থাকে না। কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ, ইজ দ্য ওয়ে অফ লাইফ, দ্য স্টেট chosen for itself. তো অ্যারিস্টটলের মতে কি বোঝাচ্ছে, যে আমি একটু আগে বাংলায় যে তর্জমা করছি সেইটাই। সে বলছে যে রাষ্ট্র তার নিজের পরিচালনার জন্য, সে রাষ্ট্র নিজে চলার জন্য যে তার জীবনাচরণ আছে, যে পদ্ধতি আছে, সেটাই হচ্ছে কি সংবিধান। ঠিক আছে। এখন এই যে সংবিধান, হ্যাঁ, এই যে সংবিধান, আচ্ছা, নাহিদ আক্তার যে কথাটা বলছেন জুমে, এটা একদম ট্রু। হ্যাঁ, আসলেই এইটা, এইটা একদম ট্রু। ওকে। সাইফ জান্নাত বলছেন সংবিধান রাষ্ট্রের আয়না। ভেরি গুড। এটা কে বলছে আমি জানি না, হইতে পারে কোনো মনীষী বলছে, মনীষী সাইফ জান্নাত বলতে পারে। রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবন বিধান হলো সংবিধান। হ্যাঁ, বাংলা করলে এটাই দাঁড়ায়, এটার বাংলা করলে এটাই দাঁড়ায়। সুন্দর কথা বলছে রুবেল ভাই, যে রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত যে জীবন বিধান সেটাই হচ্ছে সংবিধান। আচ্ছা, এখন এই যে সংবিধান, এই সংবিধানের আহ, যদি আমি আহ, আরেকটু ব্রেকডাউনে যাই, মানে এর যে প্রকারভেদ যে আছে, আহ, সেই প্রকারভেদগুলা নিয়ে যদি একটু আলাপ করতে চাই, নিশ্চয়ই আপনারা জানেন যে সংবিধান 2, 3, 4 প্রকারের, তাই না? একটু বলেন তো যে কি কি প্রকার, সংবিধান কয় প্রকার বলেন তো। সংবিধান হচ্ছে, আপনি যদি এভাবে একটু চিন্তা করেন, যে সংবিধানটা লিপিবদ্ধ আছে কি না নাই, আছে কি নাই এটার উপরে আপনি যদি চিন্তা করেন, তাহলে 2 প্রকার। হ্যাঁ, লিপিবদ্ধ আছে কিনা, মানে এটা লিখিত বা অলিখিত যে বিষয়টা। হ্যাঁ, কি বললাম, সংবিধানের প্রকারভেদ দেখা যাচ্ছে নিশ্চয়ই, তাই না? তাহলে সংবিধানের প্রকারভেদ, আমি যদি এখানে বলি যে কোন ভিত্তিতে লিখিত অলিখিত 2টা ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে লিপিবদ্ধ কিনা সেটার উপরে ভিত্তি করে। হুম, তো একটা হচ্ছে লিখিত, আর এটা কি অলিখিত। হ্যাঁ, লিখিত মানে কি, যে আমার রাষ্ট্র কিভাবে, যেমন আমাদের যে সংবিধান, এটা লিখিত একটা ইয়া আছে না। আপনারা অনেকেই ইয়া বাজার থেকে যে সংবিধানের জন্য আলাদা বই কেনেন, প্যাকেট বই, প্যাকেট সংবিধান কেনেন, মানে ছোট প্যাকেট না, সরি, পকেট সংবিধান কেনেন। আর হচ্ছে আবার অনেকে ডিটেলস ব্যাখ্যা সহ বড় বইও কেনেন। এবং সেখানে আপনি দেখেন যে অনেক নিয়ম কানুন আছে, অনেক ধারা আছে, অনুচ্ছেদ আছে, অনেকগুলা ভাগ আছে। এর মানে কি, এটা একটা লিখিত সংবিধান, তাই না? কিন্তু কিছু কিছু দেশের কোনো আসলে লিখিত, এরকম লিপিবদ্ধ নাই, কোথাও লেখা নাই। হ্যাঁ, যে সংবিধান নিয়ে আসলে এরকম কোনো সুস্পষ্ট কোনো লিখিত বা মানে লিখিত কোনো কিছু নাই। এখন লিখিত অলিখিত এগুলো আমরা কিছু কমন এক্সাম্পল আছে, সেগুলো একটু 2, 1টা নাম আমরা মনে রাখবো। তো আমরা একটু শুরুতে বলি তো, যে অলিখিত সংবিধান যেগুলা, এগুলা কারা? লিখিত তো আমরা মোটামুটি একটা আইডিয়া আছে, আমরা জানি যে ভারত আছে, বাংলাদেশ আছে। অলিখিত সংবিধান কাদের কাদের হয়?
সৌদি আরব একজন বলছে, হ্যাঁ ভেরি গুড, সৌদি আরব। আর কে আছে? ইউকে লিখছে জুমে একজন, ভেরি গুড। আমি একটু আগে দুইটাই দেখছি, সৌদি আরব ইউকে লিখছে দুইজন। আহ, আর কে আছে? আম, স্পেন, আচ্ছা ভেরি গুড। স্পেন আছে, নিউজিল্যান্ড আছে, হ্যাঁ এরকম আসলে আছে, অনেক কিছুই আছে, হ্যাঁ। ওকে, লিখিত সংবিধান কার কার আছে বলেন তো? লিখিত সংবিধান, লিখিত সংবিধান আছে এরকম দুই একটা দেশের নাম বলেন। যেমন বাংলাদেশ, একটু আগে আমরা বললাম বাংলাদেশকে আমরা সবার আগে লিখবো, স্বাভাবিক। তো বাংলাদেশের পাশে আছে ভারত, নানা কারণেই ভারতের সংবিধান আলোচিত। এরপরে আছে কি যুক্তরাষ্ট্র, ঠিক আছে। ওকে, তো নতুন একটা দেখলাম, ওই যে সিভিল সার্ভিস নিয়ে পড়াশোনার একটা বিষয় আসছে, মানে সিলেবাস মনে হয় চেঞ্জ হয়েছে কোন একটা বিসিএস এর। আমি একটা সিলেবাস দেখলাম যে সেখানে সিভিল সার্ভিস নিয়ে পড়াশোনা করতে বলছে। আপনারা একটু খেয়াল রাখেন এটা, সংবিধানের সরি, খুব সম্ভবত 49 বিসিএস এ বা 47-এর রিটেন নাকি 49-এর জন্য একটা সিলেবাস একটু দেখলাম যে একটা এরকম একটা টার্ম অ্যাড করছে সিভিল সার্ভিস নিয়ে একটা সিলেবাসে এটা যুক্ত করছে। আমি একটু ভুলে গেলাম কোথায় জানি দেখলাম এটা, হ্যাঁ এগুলো নিয়ে একটু আপডেটেড থাকেন। ওকে, আর সুপরিবর্তনীয় আর হচ্ছে দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ সংবিধান সহজে পরিবর্তন করা যায় কিনা তার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, তো বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়, এটা সবাই জানি, অনেকবার এটা পরীক্ষাতেও আসছে যে বাংলাদেশের সংবিধান যুক্তরাষ্ট্র আর ইউকের পার্থক্য জানতে চাই মুরসালিন বলছে। যুক্তরাষ্ট্র তো মানে ইউনাইটেড স্টেটস অফ কি আমেরিকা, আপনারা তো আমেরিকা বলেন ঢং করে, আমেরিকা আমরা তো আমেরিকা বলি, তো আমেরিকা। টপিকটি পড়তে পূর্বেও বিরক্ত হইতাম। আচ্ছা, এই কমেন্টটা যে করছে সে কবে জানি বলছিল কমেন্ট করবে না। আচ্ছা, আজকে কমেন্ট করছে কিন্তু একটা দুঃখজনক কথা লিখছে যে এই টপিকটা পড়তে আগেও বিরক্ত হইতাম। এই টপিকে কোনো বিরক্তিই নাই, এই টপিকে কোনো বিরক্তি নাই, ঠিক আছে। জাস্ট ক্লাস করেন একটু কষ্ট করে, দেখবেন কোনো বিরক্তি নাই। সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়, সংবিধান যদি সহজে পরিবর্তন করা যায় তাহলে এটা সুপরিবর্তনীয়, যদি সহজে পরিবর্তন করা না যায় তাহলে দুষ্পরিবর্তনীয়। একবার প্রশ্ন আসছিল বিসিএস এ যে বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন, অ্যান্সার হচ্ছে যে সহজে পরিবর্তন করা যায় না এই জন্য, ঠিক আছে। আচ্ছা, 49 বিসিএস এ সিভিল সার্ভিসের ওইটা যোগ করছে, আচ্ছা ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে সংবিধান নিয়ে কিছু বেসিক কথাবার্তা আছে, মানে খুব একটা আসলে আমি আসতে দেখি নাই, বাট এটা আমরা একটু জেনে রাখবো। সেটা হচ্ছে ভারতের সংবিধান ওই যে সবচেয়ে বড়, আর সবচেয়ে ছোট সংবিধান কোনটা? যে মোনাকোর, যদি মোনাকো না থাকে তাহলে হচ্ছে যুক্তরাষ্ট্র। আচ্ছা, এইখানে সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, গুরুত্বপূর্ণ এর মানে আমাদেরকে ভাই যেটা বুঝাইতে চাইছে যে অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য গুরুত্বপূর্ণ লিখছে দুইবার, হ্যাঁ তো এটা আসলে একটু ভুল হয়ে গেছে, গুরুত্বপূর্ণ তথ্য, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। সাইম আক্তার বলছে আপনার ক্লাস এমনিতেও বিরক্ত লাগে না, ইয়েস, এগুলো বাইরে বেশি করে করবেন কমেন্ট। আচ্ছা, এখান তো সব নিজেদের লোকই। আচ্ছা, সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি, ওকে, সংবিধানে ঢোকার আগে কিছু জিনিসপত্র আমরা জেনে রাখবো যেটা হচ্ছে সারা জীবনের জন্য হিস্ট্রি ওয়ালা যে কথাগুলো আছে এগুলো তো আসলে মুখস্থ, এগুলো তো আর কখনো পরিবর্তন হবে না। সো এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো কি বললাম যে সংবিধান যখন গৃহীত হয়, কখন গৃহীত হয় না হয় এগুলো আমরা একটু পরেই জানবো, বাট আপাতত একটু মুখস্থ তথ্য যে সংবিধান গৃহীত হওয়ার সময় আমার রাষ্ট্রপতি কে ছিল। হ্যাঁ, রাষ্ট্রপতি কে ছিল বলেন তো? মনে রাখবেন, আবু সাইদ চৌধুরী। সাইদ, আবু সাইদ চৌধুরী। নামের বানানটা একটু দেখে নিয়েন, হ্যাঁ আবু সাইদ চৌধুরী, এইটাই মনে হয়, সাইদ বানান ঠিকই লিখছে, আই হোপ। বানান নিয়ে আপনাদেরকে এত প্যারা দিয়ে নিজেই প্যারা খেয়ে গেলাম। আবু সাইদ চৌধুরী, ঠিক আছে। আবু সাইদ চৌধুরী, ওকে। তো আবু সাইদ চৌধুরী, এটা তো আসলে মনে থাকার কথা, নামটা খুবই কমন, খুবই পপুলার, সো এটা মনে থাকা উচিত, তাই না? আবু সাইদ চৌধুরী সংবিধানের প্রণয়ন কমিটির সদস্য। আচ্ছা, এইটা মোটামুটি আমরা জানি, হ্যাঁ একটু পরে এটা নিয়ে আরো ডিটেলসে আমরা পড়াশোনা করব। সেটা হচ্ছে যে সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কতজন ছিল? সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল কতজন বলেন তো? প্রণয়ন কমিটি কিন্তু গণপরিষদ না, গণপরিষদ নিয়ে একটু পরে আসতেছি। সংবিধান প্রণয়নের একটা কমিটি হয়, তো আসলে গণপরিষদ
তৈরি করা হয় হচ্ছে সংবিধান তৈরির জন্য, সেই গণপরিষদ একটু পরেই আসতেছে। হুম 34 জন সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কতজন? 34 জন। ঠিক আছে, একটা প্রণয়ন কমিটি হয়। যেমন আমি এই যে আমি যেখানে আছি সেখানে বিভিন্ন ধরনের এরকম ছোটখাটো ইস্যুতে বা বড় ইস্যুতে প্রায় সময় কমিটি হয়। তো কমিটিতে 3 জন, নিম্নে 3 জন, হাইয়েস্ট 10-12 জন এরকম সদস্য থাকে, একজন সভাপতি থাকে, একজন বাকিরা সদস্য, আর একজন সদস্য সচিব। সদস্য সচিবেরই হচ্ছে বেশি কাজ হয়, তো আমাকে বেশি কাজ করতে হয়, সদস্য সচিব থাকি, দেখা যাচ্ছে অনেক কিছুই ওখানে মনিটর করতে হয়। তো এরকম কিছু হইলেই এই কমিটি দিয়ে দেয়, এবং ওই কমিটি হচ্ছে কি রিপোর্ট দেয়, এবং কমিটি আসলে কি করে, ও যে কোনো কাজটাকে হালাল করে দেয়, ওরা একটা ফিজিবিলিটি বা সম্ভাব্যতা যাচাই করে দেয় যে হ্যাঁ এই নাও তোমার আমি খসড়া রিপোর্ট দিলাম, এখন তুমি আগাও, এইটার উপরে আগাও। ঠিক আছে, মানে হালাল করে নেওয়া। বাংলাদেশে খসড়া সংবিধান কমিটির প্রধান, বাংলাদেশে খসড়া সংবিধান কমিটির প্রধান কে ছিল বলেন তো? খসড়া সংবিধান কমিটির প্রধান কে ছিল? ডক্টর কামাল হোসেন। হ্যাঁ, ভেরি গুড, ডক্টর কামাল হোসেন, ডক্টর কামাল হোসেন। আচ্ছা, এরপরে হচ্ছে একমাত্র মহিলা সদস্য। এটা প্রচুর কমন একটা প্রশ্ন, প্রায়ই আসছে, অনেকে এটা অলরেডি অ্যান্সার মনে হয় করতে পারছেন। হ্যাঁ, শান্তা বলছেন, ডক্টর কামাল, ভেরি গুড। মাসুমা বলছেন, মামুন বলছেন, ফাইজা বলছেন, হারুনুর রশিদ, ফাইজা। আচ্ছা, তানিয়া বানুকে? ফাইজা, বেগম রাজিয়া বানু, শেরে বাংলার নাতি। আচ্ছা, ভেরি গুড, রাজিয়া বানু। হ্যাঁ, একমাত্র মহিলা সদস্য হচ্ছে রাজিয়া বানু। হ্যাঁ, রাজিয়া বানু। ঠিক আছে, এনাদের একটু চেহারা দেখে রাখতে পারেন গুগলে সার্চ দিয়ে। হ্যাঁ, বা এই দুই একজন মানুষের, এই দুই একটা নাম মানুষ, ডক্টর কামাল হোসেনকে অনেকেই জানেন, রাজিয়া বানু কে, তার সম্পর্কে দুই একটা হিস্ট্রি একটু জেনে রাখতে পারেন উইকিপিডিয়া করে শখের বসে, তাহলে হবে কি ওই মানুষকে আপনি ভুলবেন না সহজে। আদারওয়াইজ আপনি যদি জাস্ট এভাবে পড়ে যান, বোর হয়ে যাবেন। ঠিক আছে, এখন অনেক সময় আছে, 50-20 সার্কুলার তো কিছুদিন পর আসবে, পরীক্ষা হইতে এখনো 6-7 মাস সময় আসছে। তো আমি যেটা বলছিলাম যে জেনারেল নলেজে যে 50 মার্ক থাকে, সেটা খুব ইজিলি আপনি নিতে পারবেন যদি একটু ধীরে সুস্থে পড়েন আর কি, বা ভালোভাবে পড়েন। একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন হচ্ছে ওই যে সুরঞ্জিত সেনগুপ্ত। ঠিক আছে, সুরঞ্জিত সেনগুপ্ত, যেহেতু জানি মনে হয়, সুরঞ্জিত সেনগুপ্ত। ওকে, হ্যাঁ, এখানে ন্যাপ, মুজাফফরের ওই যে অনেক কিছু আছে, এত কিছু আমাদের দরকার নাই। এটা আমরা যখন ওই যে যদি কেউ আমাদের ওই এক্সটেন্সিভ কোর্সে যদি কেউ আসেন, তখন এগুলো নিয়ে আমরা একটু ডিটেলস পড়াশোনা করবো। সংবিধান নিয়ে আসলে অনেক সুন্দর সুন্দর কথাবার্তা আছে, ঘটনা আছে, ওগুলা জানা থাকা দরকার। যদি আমরা কখনো ভাইবা দিই, ভাইভাতে এগুলো কাজে লাগবে, রিটেনে কাজে লাগবে, বিসিএস রিটেন বা এনএসআই, বাংলাদেশ ব্যাংকের এডি রিটেন, বা ডিজিএফআই এর সার্কুলার হয়েছে, হ্যাঁ অ্যাপ্লাই করেন। হ্যাঁ, একটু স্বপ্ন বা ভীষণ যখন বড় করবেন তখন আসলে ধরা দিবে ওই জিনিসগুলা। হ্যাঁ, নাহলে ধরা দিবে না, আপনি ভয় পাবেন না যে নবম গ্রেডের, হ্যাঁ, পোস্ট, অনেক কম্পিটিশন, ভয় পাওয়া যাবে না। ওকে, নেক্সট। ওকে, এইখানে আমরা আসলে সংবিধানের যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য, এটা আমরা আলাদা করছি। দুইটা আলাদা কেন করছি? এখানে ওই যে প্রথম যে হস্তলিখিত সংবিধান হয়েছে, সেই হস্তলিখিত সংবিধানের কিছু ডাটা আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করছি। ঠিক আছে, তো এই যে প্রণয়ন কমিটি, এই প্রণয়ন কমিটি তারা কি করছে, তারা একটা হাতে লিখিত সংবিধান দিছে। তো প্রথম হস্তলিখিত সংবিধান, এটা ছিল 93 পৃষ্ঠার। ঠিক আছে, এই যে প্রণয়ন কমিটি তারা কি করছে বলেন তো? ওই যে বললাম না যে কমিটি কি করে, কমিটি করে আপনি যেইটা করতে চাচ্ছেন সেইটা যে আসলেই উচিত বা সেটা যে সম্ভাব্যতা যাচাই করে যে দেখা যায় যে হ্যাঁ এই প্রজেক্টটা গ্রহণ করা সম্ভব, কমিটি ওইটাকে কি করে, একটা স্টাডির মাধ্যমে একটা রিপোর্ট দেয় আপনাকে যে হ্যাঁ তুমি এইভাবে আগাও, একটা খসড়া তোমাকে দিয়ে দেয়। তো ওই খসড়া সংবিধানটা ছিল হচ্ছে 93 পৃষ্ঠার। মূল লেখক কে ছিল বলেন তো? ঝটপট বলে ফেলেন তো, মূল লেখক কে ছিল? মূল লেখক কে ছিল? ভেরি গুড, ভাবনা একটা ভালো কাজ করছে। আমাদের কোনো এক ভাই জুমের আইডি চাইছে, সেটা দিয়ে দিছে, ভেরি গুড। কিন্তু পরীক্ষায় এরকম ভালো কাজ করা যাবে না, পরীক্ষায় আরেকজন চাচ্ছে জানতে, আপনি বলে দিচ্ছেন এই কাজ করা যাবে না, তাহলে কিন্তু শেষ, তার চাকরি হয়ে যাবে, আপনার হবে না। আব্দুর রফ মূল লেখক ছিলেন, আব্দুর রফ, ভেরি গুড। ওকে, অঙ্গসজ্জা, অঙ্গসজ্জা মানে আহ অঙ্গসজ্জা বলতে আসলে কি বুঝায় বলেন তো? মানে ওই যে প্রচ্ছদের কাজ, ডিজাইনের কাজ, হ্যাঁ, এগুলা কে করছেন? অঙ্গসজ্জার এই কাজ, তিনি একজন দেশ বরেণ্য মানুষ ছিলেন। হ্যাঁ, তার নাম হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন।
শিল্পাচার্য জয়নুল আবেদিন, ঠিক আছে। আর স্বাক্ষর করেননি কে? হ্যাঁ, ওই যে কালো বিড়াল না কি জানি, সুরঞ্জিত সেনগুপ্ত। ওনার সম্পর্কে কি জানি একটা ইয়া হয়েছিল, এরকমই কিছু একটা ছিল না, ফলের কালো বিড়াল, কি কালো বিড়াল বের হয়েছিল, কি জানি একটা জিনিস ভাইরাল হয়েছিল ওনার সম্পর্কে। সুরঞ্জিত সেনগুপ্ত স্বাক্ষর করেননি, ঠিক আছে, বুঝছি তো। স্যার আগে ক্লাস শুরু হলে আসতো, এখন 10-12 মিনিট চলে যায়। ফেসবুক সবার কাছে এই নোটিফিকেশন দেয় না, ঠিক আছে, এটা আমাদের দোষ না, এটা ফেসবুকই দেয় না। আপনাকে যেটা করতে হবে, বসে থাকতে হবে চাতক পাখির মতো। যেমন 8:30টায় খেলা শুরু, আপনি 7:30টা থেকে টিভির সামনে বসে থাকবেন, এক্সপার্ট অ্যানালাইসিস শুনবেন। তারপরে হচ্ছে কি জানি, মাঠে দাঁড়ায় যে 2-3 জন ইয়া দেয়, টিম অ্যানালাইসিস করে যে সম্ভাব্য টিম কি হতে পারে, একাদশে কে থাকবে কে থাকবে না, সেগুলো শুনতে আপনার অনেক ভালো লাগে, গায়ের লোম খাড়া হয়ে যায়। এরপরে দর্শক কতজন আসছে এগুলো দেখায়, ওগুলো দেখেন। তারপরে পিচ ভালো না খারাপ সেই রিপোর্ট আপনি লাইভ দেখেন। এরপর টস হয় সেটাও দেখেন, এরও আধা ঘন্টা পরে যখন খেলা শুরু হয় ওই পর্যন্ত তো আপনি বসেই থাকেন, এরও দেখেন। হ্যাঁ, তাই না? তো ঠিক এমনি ক্লাস শুরুর আগে আপনার বসে থাকতে হবে, হ্যাঁ, যে এই দেখি তো ক্লাস শুরু হইলো কিনা, হ্যাঁ, বসে থাকতে হবে, ঠিক আছে। আপনি তো জানেনই কোন সময় খেলা। হইতে পারে না যে একটু বৃষ্টি, মানে ধরেন ক্লাস শুরু হয় নাই, হইতেই পারে যে রেইন স্টপড ক্লাস, হ্যাঁ, হইতে পারে না যে বৃষ্টির কারণে ক্লাস পন্ড, ঠিক আছে। এরপরে নেক্সট ইন্সপেকশন, খেলা, এই যে খেলা যদি কোনো কারণে বৃষ্টির কারণে বন্ধ থাকে তাহলে কি করেন? বসে থাকেন। বৃষ্টি পড়ে না, পড়ে না, পড়ে কি পড়ে না, পড়ে কি পড়ে না, তাকায় থাকেন, টিভির দিকে তাকায় থাকেন, কখনো বারান্দায় যায় দেখেন, কখনো গুগলে দেখেন, যে বাংলাদেশে বাইরে খেলা হলে গুগলে দেখেন না যে কি অবস্থা, নেক্সট ইন্সপেকশন কখন হবে, রেফারিরা কখন মাঠে নামে দেখবে যে মাঠ শুকনা না ভেজা, তাই না? করেন তো এগুলা, তাহলে এই ক্লাসের বেলায় করবেন। সুমাইয়া জাহান বলছে কারো রিজিকের ভাগ কেউ নিতে পারে না, ঠিক আছে, আপনি সব অ্যান্সার বলে দিয়েন, পাকনামি করে মায়েরে ভর্তা বানাবো। ওকে, এখন কথা হচ্ছে এই যে আমরা একটু আগে যে সংবিধানের মুখস্থ যে জিনিসগুলো পড়লাম, তো এই সংবিধানের মুখস্থ জিনিসগুলা জানার জন্য, বা ওইটা একটু পরে আসলেই ভালো হইতো। তো বেসিক্যালি সংবিধান যে আমি রচনা করব, সেই সংবিধান রচনা করার জন্য একটা গণপরিষদ গঠন করা হয়। তো এটি বাংলাদেশের প্রথম আইন পরিষদ, ওইটার উদ্দেশ্য ছিল হচ্ছে সংবিধান তৈরি করা, হ্যাঁ, বাংলাদেশের সংবিধান তৈরি করা। তো গণপরিষদটা গঠন করা হয় কিভাবে, যে পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য ছিল হচ্ছে, পাকিস্তানের জাতীয় পরিষদ সদস্য ছিল 169 জন, আর প্রাদেশিক পরিষদের সদস্য ছিল হচ্ছে 300 জন, সব মিলাই মোট সদস্য হয় হচ্ছে 469 জন। সেখান থেকে সদস্য পদ হারান হচ্ছে 66 জন। তো আলটিমেটলি গণপরিষদ গঠিত হয় 403 জন নিয়ে। এই প্রশ্ন কিন্তু প্রায় সময় আসে, এবং যারা হচ্ছে রিটেন, বিভিন্ন জায়গায় রিটেন প্রিপারেশন দিবেন, মানে রিটেন এক্সাম দিবেন আর কি, তাদের প্রিপারেশনের জন্য এই তথ্যগুলো কিন্তু খুবই লাগবে। থ্যাংক ইউ ইতু, আমার ক্লাস করার জন্য। সে 30 মিনিট আগে বসে থাকে সাজুগুজু করে, হ্যাঁ, ভেরি গুড। স্যার আসসালামু আলাইকুম, বইয়ে পাচ্ছি না স্যার, কিছু বলেন প্লিজ। মিমি কোন বইয়ে পাচ্ছেন না? দুনিয়া সব বইতে এগুলো আছে। হুম, আচ্ছা, বুঝলুম না কি বললেন। ওকে, অল ইন ওয়ানে নাই অনেক কিছু। আচ্ছা, অল ইন ওয়ানটা তো আসলে মানে আমি তো ওই যে একদম কোর্সের শুরুতে বলছি যে আমি ডিটেলসে পড়াবো। অল ইন ওয়ানটা আসলে ডেডিকেটেড টপিকগুলো, একদম ডেডিকেটেড টু দ্য পয়েন্টে লেখা, হ্যাঁ। তো আর বইয়ের সাথে আপনি স্লাইডগুলো নিয়ে নিজে ওই বইয়ের জায়গায় আশপাশে একটু নোট করবেন, অথবা খাতায় নোট করবেন, হ্যাঁ, তাহলেই তো হয়, মানে যেন বই টই না কিনতে হয়। আর যে তন্ময় হোসেন বলছে স্যার পরীক্ষার হলে কাউকে ইচ্ছা করে ভুল বলে দিলে কি দোষ হবে? আমাকে আমার টিচার শিখাইছিল, ধর্মের শিক্ষক, যে পড়াশোনায় হিংসা জায়েজ আছে, সো অবশ্যই কোনো সমস্যা না, বলবে।
বলবেন বলবেন, হ্যাঁ বিড়বিড় করে বলছি, হ্যাঁ এটা বলা যাবে, ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে যে আহ, গণপরিষদ ভবন। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে গণপরিষদ যে গঠন হইলো, এই গণপরিষদের আহ, মানে সংবিধান তৈরির ইতিহাসে তো গণপরিষদের বিষয় আছে। তো আমরা যদি একটু সংবিধান তৈরির ধারাবাহিক যে ইয়াটা আছে, সেইটা পড়াইতে গেলে একটু আহ, একটু আপনারা হয়তো ইয়া করবেন, মন টন খারাপ করবেন, বাট একটু পড়াইতে হবে, হ্যাঁ। এবং এটাতে আসলে আহ, আচ্ছা একটু আমাকে সময় দেন, জুমে একটা দুর্ঘটনা ঘটছে, সেটা একটু সেরে নেই। জুমে এক বাচ্চা হোয়াইট বোর্ড অন করছে, এগুলারে মাইরা ভর্তাও দরকার। कहाँ से आते हैं ये लोग। আচ্ছা কে আঁকতেছে এটা তো দেখা যায়, তাই না? নাম উঠে তো। ভাই, কে কার বাচ্চারে যে ক্লাস করতে দিয়ে চলে গেছে, বুঝলাম না আমি কিছু। ফেসবুকবাসীদের কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। হোয়াইট বোর্ড অফ করতে হবে। আমি করছি, আমি শর্ট ফিল্মে ছিলাম, দুই তিনটা লাইফে করছি, কত কিছুই তো করার ইচ্ছা ছিল। আচ্ছা দেখেন, তো গণপরিষদ নিয়ে আমি কথাবার্তা বলতেছিলাম। এখন গণপরিষদ আহ, এর বিষয়ে একটু পরে আসি। সংবিধান তৈরির ইতিহাসটা একটু আগে পড়াই ফেলি, তাই না? তারপরে গণপরিষদের বিষয়গুলো এমনিই চলে আসবে। তো আমি যদি সংবিধান তৈরির ইতিহাস নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে 26 মার্চ 1971। এটা নিয়ে একটু বিতর্ক আছে যে স্বাধীনতার আহ, ঘোষণা বা ওই একটা বিষয় আছে যে আহ, আমাদের বইগুলোও তো এখন নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে, তাই না? আপনি তো বুঝতেই পারতেছেন। তো একটা সময় আমরা হয়তো 26 মার্চ 1971 বলতাম যে স্বাধীনতার ঘোষক, এই এখন জানি না কি হবে। আমাদের বইগুলোতে লেখা আছে যে যার নাম, আহ, সেই নাম বললেও তো আবার আপনারা আমাকে গালি দিবেন। সংবিধান থেকে শুধু দুইটা কোশ্চেন আসছে 47 বিসিএস এ। আচ্ছা ঠিক আছে, হয়েছে না ইয়া। ওকে, তো 26 মার্চ 1971 স্বাধীনতার ঘোষণা হয়। তো আহ, এখন বিষয় হচ্ছে যে আমাদের বইগুলাতে লেখা আছে যে স্বাধীনতার ঘোষক শেখ মুজিব। এখন নতুন বইগুলাতে দেখতে হবে যে কি হয়, ঘোষক চেঞ্জ হয় কিনা, নাকি আবার কি এইটা 26 মার্চ 1971 এই কনটেক্সটটা হয়তো আমাদের এখনকার বর্তমান ইয়াতে দরকার নেই। তো 10 এপ্রিল 1971 কি হয় এটা আমরা জানি, আমরা আগের ক্লাসেও পড়ছি যে 10 এপ্রিল 1971 হচ্ছে কি হয় বলেন তো, আমাদের যে একটা উম, আচ্ছা, তো 10 এপ্রিল 1971 যেটা হয় যে আহ, স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয়। হ্যাঁ, স্বাধীনতার ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণাপত্র মনে আছে নিশ্চয়ই, তাই না? তো এই যে স্বাধীনতার ঘোষণাপত্র যে জারি হয়, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ইংরেজি কি বলেন তো? ইংরেজি হচ্ছে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ইনডিপেন্ডেন্স, ঠিক আছে। তো এই যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটাই হচ্ছে প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। হ্যাঁ, বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান ছিল এইটাই, ঠিক আছে। এখন 16 ডিসেম্বর 1971, খুবই কঠিন প্রশ্ন, বলেন তো 16 ডিসেম্বর 1971 কি হয়?
কি হয় বলেন তো? হ্যাঁ, স্বাধীনতা তো যখন স্বাধীনতা অর্জন হয়, আহ, মানে স্বাধীনতা না, মানে বিজয় লাভ করে আর কি, আমরা বিজয় লাভ করি, তো বিজয় দিবস আর কি। হুম। আচ্ছা, আমি একটা কথা বলছি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের প্রথম যে সংবিধান বা অন্তর্বর্তীকালীন সংবিধান কোনটা, এই যে স্বাধীনতার ঘোষণাপত্র, এটাই কিন্তু তখনকার কি ছিল, আহ, স্বাধীনতার ঘোষণাপত্র এটাই কিন্তু ছিল আমাদের অন্তর্বর্তীকালীন সংবিধান, ঠিক আছে। 16 ডিসেম্বর যখন আমরা বিজয় লাভ করি, এখন 8 জানুয়ারি, 10 জানুয়ারি, 11 জানুয়ারি বেশ কিছু ঘটনা ঘটে। তো 8 জানুয়ারি যেটা হয় যে মানে ওই যে ঘটনা প্রবাহগুলো আসলে আমরা আহ, বইগুলাতে যেরকম দেখছি, হ্যাঁ, বিভিন্ন সংবিধানের বই বা আমাদের যে বোর্ডের যে বই, এনসিটিভির যে বই, সেইখানে আসলে যেই ঘটনাগুলা বলা ছিল, আমরা সেই ঘটনা থেকেই যদি আমরা একটু বলি, যে 8 জানুয়ারিতে যেটা হয়, 8 জানুয়ারি 1972, কিন্তু এটা হ্যাঁ পরের বছর, বিজয়ের পরের বছর 8 জানুয়ারি, যে শেখ মুজিব উনি পাকিস্তান কারাগার থেকে মুক্তি লাভ করেন। তো 10 জানুয়ারি উনি হচ্ছে লন্ডন, দিল্লি হয়ে হচ্ছে ঢাকায় আসেন। 10 জানুয়ারি, যেটা একটা সময় স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন হইতো। তো তো পরবর্তীতে 11 জানুয়ারি উনি আসলে ওই যে গণপরিষদ আদেশ জারি করেন। তো এই গণপরিষদ আদেশ জারি করে উনি যেটা করেন, যে নিজে প্রধানমন্ত্রী হয়ে যান, আর রাষ্ট্রপতি করেন কাকে, ওই যে আবু সাঈদ চৌধুরী, মনে আছে এই যে একটু আগে গণপরিষদের যে প্রধান ছিল, ওই যে আগের স্লাইডে মনে হয় ছিল, নাকি পরের স্লাইডে রাখছি, কই গেল, ওই যে সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন, আবু সাঈদ চৌধুরী। রাষ্ট্রপতি, ওই যে বললাম যে যখন শেখ মুজিব তিনি আসেন দেশে, এসে গণপরিষদ আদেশ জারি করে নিজে রাষ্ট্রপতি থেকে আহ, ইস্তফা দিয়ে প্রধানমন্ত্রী হন, এবং আবু সাঈদ চৌধুরীকে উনি তখন কি রাষ্ট্রপতি, আবু সাঈদ বিচারপতি আবু সাঈদ চৌধুরী তখন রাষ্ট্রপতি হন, ঠিক আছে। আচ্ছা, তাহলে 11 জানুয়ারি 1972 কি হয় বলেন তো? 11 জানুয়ারি 1972 কি হয়? স- আচ্ছা, এই দিন যেটা হয় যে বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি হয়। অস্থায়ী সংবিধান আদেশ, অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়। এটা হচ্ছে দ্বিতীয় সংবিধান বা দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান। এই যে 11 জানুয়ারি যে অস্থায়ী সংবিধান আদেশ জারি হয়, এটাকে ধরা হয় যে বাংলাদেশের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান, ঠিক আছে। পূর্ণাঙ্গ সংবিধান তো না, অন্তর্বর্তীকালীন। আচ্ছা, এরপরে 23 মার্চ 1972, এখানে আর 1972 লেখা নাই, কারণ আমরা এরপরে যতগুলো তারিখ পড়ব সবগুলোই আসলে কি 1972 সালেরই ঘটনা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা তারিখ যেটা মিস আছে, সেটা হলো 12 জানুয়ারি। এই 12 জানুয়ারি যেটা হয়, আমি যে একটু আগে যেটা বললাম, এই মাত্র যেটা বললাম, আমি আসলে একটু আগে যে ঘটনাগুলো বলছি সেগুলা মানে পরপর 2 দিনে ঘটছে। হুম। তো বাংলাদেশের যে অস্থায়ী সংবিধান আদেশ, এই অস্থায়ী সংবিধান আদেশ বলেই আসলে কি করেন শেখ মুজিব, আহ ওই যে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী হন, আর রাষ্ট্রপতি হিসেবে কে শপথ গ্রহণ করেন, ওই যে বিচারপতি আবু সাইদ চৌধুরী। তো 23 মার্চ 1972, এই যে আমাদের যে 23 মার্চ 1972, এই সময় রাষ্ট্রপতিকে, এই সময় রাষ্ট্রপতি হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী। তো উনি কি করেন বলেন তো, এই যে 23 মার্চ উনি আহ, আচ্ছা, আনিকা একটা অ্যান্সার দিছে, ভেরি গুড। হুম। তো উনি আহ, বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন। বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন কে বলেন তো? গণপরিষদ আদেশ জারি করেন উনিটাকে, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে আবু সাইদ চৌধুরী। হুম। তাহলে 23 মার্চ 1972 বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করা হয়, কে করেন? রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী। গণপরিষদ আদেশ জারি করেন, হ্যাঁ, ভেরি গুড ঋতু। আচ্ছা, তাহলে এই কয়টা ডেট আমরা জানলাম। এইবার আমরা তো 72-এই আছি, 1972-এ আছি। তো 10 এপ্রিল 1972 কি ঘটনা ঘটে বলেন? 10 এপ্রিল 1971 তো আমরা জানি, ওই যে মুজিবনগর সরকার গঠন হয়েছিল। তারপর একটু আগে আমরা ওই যে 10 এপ্রিলের বিষয়ে জানলাম, কি জানি হয়েছিল 10 এপ্রিল, এই যে স্বাধীনতার ঘোষণাপত্র, যেটা আমাদের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। এটা আমার মনে হয় পাশে লিখে দেওয়া উচিত, হ্যাঁ। এটা কি? এটা হচ্ছে প্রথম ইন্টেরিম কনস্টিটিউশন।
আর এইটা কি বলেন তো, বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ, এটা হচ্ছে দ্বিতীয় ইন্টেরিম কনস্টিটিউশন। ঠিক আছে। আচ্ছা, এখন 10 এপ্রিল 1972-এ তাহলে দেখেন 23 মার্চ কি হয়েছে, গণপরিষদ আদেশ জারি করা হয়েছে। তো 23 মার্চ যখন গণপরিষদ আদেশ জারি করলাম, 10 এপ্রিল গিয়ে কি জানি একটা ঘটনা ঘটে। কেউ কি বলতে পারবেন? কারো কি মনে আছে? কেউ যদি মনে থাকে তাহলে বলেন, দেখে বলার দরকার নেই। কি হইতে পারে বলেন তো? এই যে গণপরিষদ যে গঠন করলাম, হ্যাঁ, এই গণপরিষদের যেমন আমি এগুলা মনে রাখা আমার জন্য সহজ। যেমন আমাদের কিছুদিন আগে একটা কমিটি হয়েছে, যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছিল, সেই ঘটনার প্রেক্ষিতে একটা কমিটি হয়, সেই কমিটির প্রথম সভা এরপর আমরা আহ্বান করি। তো 10 এপ্রিল 1972 যেটা হয়, গণপরিষদের প্রথম অধিবেশন বসে। তাহলে এটা আমরা একটা কমিটি যখন গঠন হয়েছে তারপরে কি হয়, কমিটির প্রথম সভা ডাকতে হয়। তো গণপরিষদ আদেশ যখন জারি হয়েছে তখন গণপরিষদের প্রথম অধিবেশন বসে। 10 এপ্রিল তারিখটা মনে রাখা সহজ। আচ্ছা, এরপরে 10 এপ্রিলের পরে ঠিক পরের দিন 11 এপ্রিল 1972 কি হয় বলেন তো? 11 এপ্রিল 1972 আর বারবার লিখতেছি না, পরের দিন কি হয় বলেন? পরের দিন ওই যে একটা প্রণয়ন কমিটি গঠন হয়। মনে আছে কোন প্রণয়ন কমিটি বলেন তো? প্রণয়ন কমিটি, সংবিধান প্রণয়ন কমিটি গঠন হয়। প্রণয়ন কমিটি গঠন কতজন সদস্য নিয়ে বলেন তো? 34 জন সদস্য নিয়ে। 34 জন সদস্য নিয়ে একটা প্রণয়ন কমিটি গঠন করা হয়। ভেরি গুড, ভেরি গুড। এই কমিটির নেতৃত্বে কে ছিলেন, মানে কমিটির সভাপতি কে ছিলেন? সদস্য সচিব না কিন্তু, হ্যাঁ, কমিটির হেড কে ছিলেন, বস কে ছিলেন, সভাপতি কে ছিলেন বলেন, বলেন কে ছিলেন? 17 এপ্রিল 1972। তাহলে দেখেন কমিটি যখন গঠন হয়ে গেল, কমিটির কাজ কি? গণপরিষদ গঠন হয়েছে, গণপরিষদের প্রথম অধিবেশন রাখছে, এরপর তারা কমিটি গঠন করে দিছে। হ্যাঁ, যে তারা তারা তাদের উপর কোনো ঝামেলা রাখে নাই। তারা কি করছে, যে আমরা এক কাজ করি, আমরা একটা কমিটি গঠন করে দিই, ওই কমিটি আমাদের রিপোর্ট দিই, ওইটাই আমরা পাস করে দিব। তো গণপরিষদ বুদ্ধি করে একটা কমিটি গঠন করে দিছে। তাহলে কমিটি আবার কি করবে? কমিটিও একটা ডাক দিছে, কি তাদের প্রথম সভা। তাহলে 17 এপ্রিল এই যে কমিটি, এই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় হচ্ছে 17 এপ্রিল। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন 10 জুন 1972 এই দিন একটা ঘটনা ঘটে। মিটিং সিটিং হইল 10 জুনে, একটা ঘটনা ঘটে, একজন বাইরে থেকে একজন লোক আসে, বা লোককে নিয়ে আসা হয় আর কি। বলেন তো কে সে? একজন ব্রিটিশ নাগরিককে বাংলাদেশে আনা হয়, বেগম রাজিয়া বানুকে। ভেরি গুড। 10 জুন 1972 একজন ব্রিটিশ নাগরিক, তার নাম হচ্ছে জন গাথরি। বাইরে ভীষণ বৃষ্টি শুরু হয়েছে। জন গাথরি, তাকে ঢাকায় আনা হয়, বা ঢাকায় আসেন। আনা হয় বললে কেমন জানি লাগে, তিনি আসছেন আর কি। কেন আসছেন বলেন তো? যে জন গাথরি ছিলেন একজন কনস্টিটিউশন স্পেশালিস্ট। তো সংবিধানের ভাষা কেমন হওয়া উচিত বা টেকনিক্যাল যে ত্রুটিগুলা, সেগুলা দূর করার জন্য বা আরো এনরিচ করার জন্য কনস্টিটিউশনকে, তাকে আমন্ত্রণ জানানো হয় এবং তিনি আসেন। একই সাথে আহ, হুম, আচ্ছা। টাইপিস্ট মনোযোগ বউয়ের কাছে থাকে মনে হয়, খালি ভুল করে। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার বলে সংবিধানে কিছু আছে, এটা নিয়ে তো প্রতিদিনই টিভিতে শুনেন, হ্যাঁ, নিউজে শুনেন, এটা নিয়ে আর কি বলবো বলেন। আচ্ছা, তার নাম কি? আই গাত্রী? ভুলে গেছি আমি, আই গাত্রী না জন গাত্রী, একটু দেখে নিন। আমি শুধু গাত্রী লিখলাম, সেফ সাইডে থাকি, ভুল করার দরকার কি? এটা চেক করতে পারেন যেখানে কি হবে।
আচ্ছা, তো 10 জুন 1972 একটা খসড়া সংবিধান আসলে একটা মানে করা হয়। তো সেই খসড়া যেটা আসলে প্রণয়ন, মানে যে খসড়াটা আসলে ওই সময় তৈরি ছিল, সেই খসড়াটা আবার একটু দেখভাল করার জন্য গাত্রী, তিনি ব্রিটিশ কনস্টিটিউশন স্পেশালিস্ট, তো তিনি ঢাকায় আসেন। একই সাথে এখানে বাঙালিদের মধ্যে থেকেও 3জন মানুষ কাজ করেন। সেই 3জনের একজন ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। হুম, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, হ্যাঁ। তার সাথে ছিলেন মাজহারুল ইসলাম, মাজহারুল ইসলাম, মাজহারুল ইসলামই সম্ভবত, ইসলাম, হ্যাঁ ঠিক আছে, মাজহারুল ইসলাম। অধ্যাপক আনিসুজ্জামান হচ্ছে লিড দিচ্ছেন। তো তাদেরকে হেল্প করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা সংবিধানে উল্লেখ আছে কিনা, 20 নং। আচ্ছা, হুম। তো অধ্যাপক আনিসুজ্জামান, মাজহারুল ইসলাম, আরেকজন হচ্ছেন সৈয়দ আলী আহসান। তো বাঙালিদের মধ্যে এই 3জন যুক্ত ছিলেন। আর একজন ফরেন এক্সপার্টকে আনা হয়েছিল, সৈয়দ আলী আহসান, ঠিক আছে। তো এই যে 17 এপ্রিল যে প্রথম সভা হয়, কমিটির যে প্রথম সভা হয়, তারা আলোচনা করেন, তারা একটা খসড়া দাঁড় করানোর চেষ্টা করেন। সেই খসড়াটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য গাত্রী, তারপরে হচ্ছে অধ্যাপক আনিসুজ্জামান, মাজহারুল ইসলাম, সৈয়দ আলী আহসান, এনারা কাজ করেন। তো যারা বাঙালি আছেন তারা বাংলা ভাষা, ব্যাকরণ এগুলো নিয়ে কাজ করেন, আর গাত্রী তিনি হচ্ছেন টেকনিক্যাল জিনিসগুলো দেখেন, হ্যাঁ, যে ভালো মন্দ যে জিনিসগুলা। আচ্ছা, এরপরে 12 অক্টোবর 1972, 12 অক্টোবর 1972 কি হয়? 12 অক্টোবর 1972 যেটা হয়, আপনি দেখবেন যে 12, 4 আর হচ্ছে 16, এই 3টা তারিখ আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ। এই 3টা নিয়ে অনেক প্রশ্ন আসে। তো এই যে 12 অক্টোবর 1972 এই যে কমিটি খসড়া বানাইলো, সেটা আবার প্রুফ হয়ে আসলো এই মানুষগুলার কাছ থেকে। তারপরে 12 অক্টোবর 1972 ওই যে ডক্টর কামাল হোসেন, তিনি গণপরিষদে উত্থাপন করেন। ডক্টর কামাল তিনি কি করেন, এই যে খসড়া সংবিধান, খসড়া যে কপি ছিল সেটা কি করেন, উত্থাপন করেন বা পেশ করেন, সংক্ষেপে লিখলাম, পেশ করেন। কোথায় পেশ করেন? গণপরিষদে। কার কাছে পেশ করেন? এই কমিটির উপরে কে ছিল? গণপরিষদ। গণপরিষদ কি করে? কমিটি গঠন করে। তাহলে গণপরিষদে এত এত সদস্য, 403 জন সদস্য, তারা কি করে? 34 জনের একটা কমিটি ঠিক করে দেয়। তো কমিটি তাহলে কার কাছে রিপোর্ট করবে? যেমন আমি কি করি, আমাদের যে চেয়ারম্যান, হ্যাঁ, আমরা তার কাছে কি করি? রিপোর্ট করি। তো কমিটিতে তো আসলে চেয়ারম্যান থাকে না, কমিটির একজন সভাপতি থাকে। সেই সভাপতির নেতৃত্বে, হ্যাঁ, যেমন এই যে অধ্যাপক আনিসুজ্জামানের নেতৃত্বে আমি আর মাজহারুল স্যার আর এই যে সৈয়দ আলী আহসান, এরা মিলে আমরা কি করছি? কাজ করছি। সেই রিপোর্টটা আমরা কাকে দিছি? ডক্টর কামালকে। ডক্টর কামাল আবার কাকে দিছে? গণপরিষদকে। বুঝেন কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তাহলে যারা এক্সপার্ট ছিল, সেই এক্সপার্টরা অপিনিয়ন দিল যে হ্যাঁ তুমি এইভাবে করো। কমিটি সেইভাবে খসড়াটা ঠিকঠাক করলো। কমিটি, তার মাথার উপরে কে আছে? কমিটি আসলে ঠিক করে দিছিল কে? গণপরিষদ। তো কমিটি গণপরিষদের কাছে এই খসড়াটা উত্থাপন করলো। এরপরে 4 নভেম্বর 1972, কি হয় বলেন তো? 4 নভেম্বর 1972 খুবই আহ, খুবই কমন। 4 নভেম্বর 1972 এটা সংবিধান দিবস, আমরা সবাই জানি। তো এই 4 নভেম্বর 1972 এই যে খসড়া সংবিধান, এটা গণপরিষদে কি হয়? সংবিধান দিবস মানে কি? সংবিধান দিবস কেন বলে? গৃহীত হয়, হ্যাঁ, এই যে খসড়া কপি গৃহীত হয়। কোথায় গৃহীত হয়? গণপরিষদে গৃহীত হয়। কোথায়? গণপরিষদে। এই জন্য এটাকে কি বলে বলেন তো? সংবিধান দিবস। এই জন্য এটাকে কি বলে? সংবিধান দিবস। সংবিধান দিবস, সংবিধান দিবস, ঠিক আছে। ওকে, 14 ডিসেম্বর কি হয় বলেন? 14 ডিসেম্বর আমাদের যে ছিল, যে হস্তলিখিত যে সংবিধান ছিল, সেখানে হস্তলিখিত সংবিধান, হস্তলিখিত সংবিধান, এই হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেন সুরঞ্জিত সেনগুপ্ত ছাড়া 399 জন স্বাক্ষর করেন। হ্যাঁ, তো একটা সময় আসলে আসতো যে কে স্বাক্ষর করেন প্রথম, কে স্বাক্ষর করেন দ্বিতীয়, এগুলো আসতো। এখন এগুলো পড়ার, এত ডিটেলস পড়ার দরকার নেই, এগুলো আমরা
পরে জানবো আর কি। হ্যাঁ, কমিটির সদস্যরা স্বাক্ষর করেন, ভেরি গুড। আর 16 ডিসেম্বর কি হয়? 16 ডিসেম্বর কি হয় বলেন তো? সংবিধান কার্যকর হয়। 16 ডিসেম্বর 1972 সংবিধান কার্যকর হয়। ঠিক আছে। সো এই হইল আমার কি ইতিহাস। তো এই যে গণপরিষদের কথা এখানে আসছে না, সেই সেই গণপরিষদ, সেই গণপরিষদের বিষয়ই মনে হয় এই যে এখানে চলে আসছে। ঠিক আছে, গণপরিষদের বিষয় এখানে আছে। তাহলে দেখেন ইতিহাসটা বুঝছি কিনা বলেন। ইতিহাসের সিকোয়েন্সটা আপনি মনে রাখবেন, জাস্ট একবার দুইবার নিজের সাথে সাথে একটু দেখেন সবাই তারিখগুলা, সবাই একবার করে। আজান দিচ্ছে, আমি চুপ করে যাচ্ছি, সবাই একবার করে দেখেন, একবার করে রিডিং দেন। আচ্ছা, দেখেন গণপরিষদের কিছু জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে। তিনটা জিনিস আমরা একটু মনে রাখবো। আহ,
একটা হচ্ছে কি যে সভাপতি কে ছিলেন, এরপরে স্পিকার কে ছিলেন, আর একটা হচ্ছে কি ডেপুটি স্পিকার কে ছিলেন। সংক্ষেপে লিখলাম আর কি। সভাপতি কে ছিলেন, ঝটপট বলে ফেলেন। বারো জানুয়ারি 1972 কি হয়? আরেকটা কি বলছেন? 23 মার্চ কি হয়? 11 জানুয়ারি হচ্ছে ওই যে আহ, শেখ মুজিব বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন, যেটাকে ধরা হয় দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান। আর 12 জানুয়ারি যেটা হয় যে এই সংবিধানের বলেই আহ, আহ, শেখ মুজিব কি করেন, রাষ্ট্রপতি থেকে উনি প্রধানমন্ত্রী হন, এবং রাষ্ট্রপতি হনকে সেই সময় রাষ্ট্রপতি হয়ে যান হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী। হ্যাঁ, এটাই বলছিলাম মনে হয়। ঠিক আছে। আচ্ছা, এখন যে গণপরিষদ, গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? অনেকেই অ্যান্সার করে ফেলছেন অলরেডি। আচ্ছা, আমাদের কারেন্ট চলে গেল, কোনো সমস্যা নাই। আমরা একটু দেখি যে আমাদের লাইভটা আছে কিনা। আছে। ওকে। তাহলে গণপরিষদের সভাপতি, হ্যাঁ অনেকে অলরেডি অ্যান্সার করে ফেলছেন যে আব্দুর রশিদ তর্ক বাগিশ। আচ্ছা, মাওলানা এটা লিখা দরকার না, মাওলানা তো এটা ওনার নামের সাথে যেহেতু আছে, লিখি, সমস্যা কি? এটা ক্যাজুয়ালি লিখলে লাভ নাই, যেটা নাম সেটাই লিখতে হবে, মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ। আপনারা কমেন্টে এত বড় নাম কষ্ট করে লিখলে আমি কেন লিখতে পারবো না? আচ্ছা, স্পিকার, স্পিকার কে বলেন? স্পিকার বই খুললাম, এখন সব আনসার দিয়ে দিব। ওকে, সেরা সেরা। ওকে, প্রথম স্পিকারকে বলেন। শাহ আব্দুল হামিদ, অনেকেই লিখছেন, লুনা হাসান লিখছেন, ভেরি গুড। শাহ আব্দুল হামিদ, শাহ আব্দুল হামিদ। ওকে, আর ডেপুটি স্পিকার কে ছিলেন বলেন তো? ডেপুটি স্পিকার দেখি তো নাম পাইছি কিনা। মোহাম্মদুল্লাহ, আরে অস্থির, সেরা, মোহাম্মদ উল্লাহ। ঠিক আছে, সবই পারেন দেখি আপনারা, ঘটনা কি? আচ্ছা, এখন আমরা কিছু বেসিক জিনিসপত্র দেখে ঢুকে যাব সংবিধানে। বলেন ঝটপট। হুম, কিছু বৈশিষ্ট্য আমরা দেখে ফেলি। হ্যাঁ, ঝটপট কিছু বৈশিষ্ট্য দেখে ফেলি। বলেন তো, আমাদের সংবিধানে প্রস্তাবনা কয়টা? আমাদের সংবিধানে একটা প্রস্তাবনা আছে। হ্যাঁ, সেই প্রস্তাবনা হচ্ছে একটি। ঠিক আছে, মনে রাখবেন। আমাদের সংবিধানে মূল নীতি আছে, কিছু প্রিন্সিপাল আছে। হ্যাঁ, সেটা কয়টা বলেন তো? মূল নীতি আছে হচ্ছে 4টি। আমাদের সংবিধানের শেষে তফসিল রয়েছে 7টি। ঠিক আছে, আহ 1, 4, 7। এরপরে অধ্যায় আছে, সংবিধান এর অধ্যায় হচ্ছে 11টি। ঠিক আছে, তো দেখেন সিরিয়ালি লিখতেছি, 1, 4, 7, 11। এরপরে বলেন তো পরিচ্ছেদ কয়টা আছে? পরিচ্ছেদ কয়টা আছে? আর অনুচ্ছেদ কয়টা আছে? পরিচ্ছেদ 13টি, আর অনুচ্ছেদ 153টি। ঠিক আছে,
বুঝছি বুঝছি বুঝছি, সবাই কি বুঝছি? আচ্ছা, ওকে। বলেন তো বাংলাদেশের সংবিধানের উপরে, সংবিধানের প্রস্তাবনার উপরে কি লেখা আছে? বলেন, সংবিধানের প্রস্তাবনার উপরে কি লেখা আছে বলেন তো। বাংলাদেশের সংবিধান, এটা হচ্ছে ভারত ও ইউকে এর যে সংবিধান আছে সেই সংবিধানের আলোকে রচিত, সংবিধানের আলোকে রচিত, ঠিক আছে। প্রস্তাবনার উপরে লেখা আছে কি? বিসমিল্লাহির রহমানির রাহিম। কি লেখা? বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তো আমরা জানি, এটা ডিটেলস আর লিখলাম না। কিন্তু এইটা মানে কততম সংশোধনীতে যুক্ত হয় সেটা বলেন, কততম সংশোধনীতে যুক্ত হয়? যে বিসমিল্লাহির রহমানির রাহিম সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, এটা কততম সংশোধনীতে যুক্ত হয় বলেন তো? পঞ্চম সংশোধনীতে, পঞ্চম সংশোধনীতে যুক্ত হয়, ঠিক আছে। আর বলেন তো আর বেসিক কি কি জিনিস আছে? তফসিলটা হচ্ছে দেখেন কিছু ঘটনা ঘটছে যেগুলো ইউনিভার্সাল ট্রু, বা যেগুলো হচ্ছে সত্য ঘটনা, সেই বা কিছু আহ, বিষয়কে তারা আসলে স্বীকৃতি দিছে, হ্যাঁ, যে এটা সংবিধানে সবসময় আসলে থাকবে, যে এই 7টা ঘটনা বা এই 7টা কাজকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সহজ ভাষায় যদি বলি। এগুলো নিয়ে আমি যেহেতু তফসিল নিয়ে আলোচনা করব, সংবিধানের শেষে আছে, তখন আমি আরো ডিটেলসে বলার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, আচ্ছা যাই, আমরা কিছু এমসিকিউ সলভ করি, এই বেসিক কথাবার্তা নিয়ে কিছু এমসিকিউ আসছে। দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে মোট কতটি তফসিল রয়েছে? আমরা এটা একটু আগে শুনছি, তাই না? কয়টা? 7টি তফসিল আছে। দেখেন কোথায় আসছে, বিসিএস এর মতো জায়গায় এই প্রশ্ন আসছে, কত সহজ। এখন যদি আপনাদের রিটেনও না আসে, জাস্ট এই প্রিপারেশন নিলেই আপনার কত ইজিলি দেখেন হয়ে যাবে। নেক্সট, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? হ্যাঁ, দেখেন সুপ্রিম কোর্টের প্রোটোকল অফিসার, এটাও নবম গ্রেডের পোস্ট, আমি যদি ভুল না করে থাকি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ কয়টা আছে? আমরা এটা একটু আগে পড়ছি, 153টা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন, হ্যাঁ, সর্বোচ্চ আইন, সর্বোচ্চ আইন, এটা কোথায় আসছে? দেখেন বিআরটিএ, আমরা গত ক্লাসে যোগাযোগ ব্যবস্থায় বিআরটিএ পড়ছি, হ্যাঁ, বিআরটিএ তে দেখেন প্রশ্ন আসছে। আমরা জানি বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান, হ্যাঁ, সংবিধানের ক্লাস বুঝতেই পারতেছেন, অ্যান্সার কি হবে? সংবিধান হবে, আর বাকি যা আছে সব ফালতু। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন? বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন? বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন? কোথায় আসছে? প্রশাসনিক কর্মকর্তা সংস্থাপন মন্ত্রণালয়, অনেক আগে আসছে। হুম, দুষ্পরিবর্তনীয় কেন বলেন তো? এটা অ্যান্সার করেন আপনারা, এটা অ্যান্সার করেন। হুম, পরিবর্তন সহজ নয়, সহজে পরিবর্তন না, এই জন্যই তো দুষ্পরিবর্তনীয়। হ্যাঁ, এটা একটু আগেই বলছি। ওই যে 2টা প্রকারভেদ পড়ছিলাম। বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ আছে? বাংলাদেশের পরিবেশ অধিদপ্তরের প্রশ্ন, দেখছেন বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ আছে? বলেন কতটি ভাগ আছে? 11টা ভাগ আছে, মানে অধ্যায় বা ভাগ আছে 11টা। হুম, বুঝছি তো। ওকে, বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনার উপর কি লেখা আছে বলেন তো? পাবলিক সার্ভিস কমিশনে যে পিএসসির এডি, হ্যাঁ, এটাও ফার্স্ট ক্লাস জব, 2004-এ আসছে, বাট আসতেই পারে। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার উপর কি লেখা আছে বলেন? একটু আগে আমরা বলছি কি, বিসমিল্লাহির রহমানির রাহিম। কত সালে এটা হয়? 1979 সালে। হ্যাঁ, কত সালে এটা অ্যাড করা হয়? 1979। কেন বুঝলাম? 1979 সালেই হচ্ছে ওই যে আমার পঞ্চম সংশোধনী হয়েছিল, ঠিক আছে। তাহলে যখন যেটা পড়বেন এই পাশে এইভাবে লিখে রাখবেন আমার মতো, বিসমিল্লাহির রহমানির রাহিম, পঞ্চম সংশোধনী মানে 1979 সালে বাংলাদেশের সংবিধানে প্রস্তাবনার উপরে এটা লেখা হয়। এটা পরবর্তীতে আর কি যুক্ত হয় প্রস্তাবনায়, এটা আগে ছিল না, পরবর্তীতে যুক্ত করা হয়। কত সালে বলেন তো? 1979 সালে। ওকে, তাহলে এইবার আমরা কি করব দেখেন, আমরা বেসিক জিনিসপত্র একটু জেনে গেলাম, বেসিক জিনিসপত্র জেনে গেলাম। আমরা একটু আগে শিখছিলাম যে আমাদের অধ্যায় কয়টা? 11টা, তাই না? তো 11টা অধ্যায়ের মধ্যে প্রথম যে অধ্যায়টা আছে আমরা সেটাতে এখন ঢুকে যাব। প্রথম যে অধ্যায়টা আছে সেটাতে আমরা ঢুকে যাবো। তো প্রথম অধ্যায় হচ্ছে প্রজাতন্ত্র, দা রিপাবলিক, ঠিক আছে। তো স্বাভাবিকভাবেই 11টা অধ্যায়ের মধ্যে প্রথম যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের 1 নাম্বার যে অনুচ্ছেদ, দেখেন 1 নাম্বার যে অনুচ্ছেদ,
এই 1 নম্বর অনুচ্ছেদের শিরোনাম কি? এই 1 নম্বর অনুচ্ছেদের শিরোনাম হচ্ছে প্রজাতন্ত্র। বাংলাদেশ একটি একক স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র, যার নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো বাংলাদেশের নাম কি যদি আপনাকে প্রশ্ন করে, বাংলাদেশের নাম কি? অ্যান্সার হবে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। যদি বলে বাংলাদেশের সাংবিধানিক নাম কি? অ্যান্সার হবে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ঠিক আছে? আপনি অনেক সময় দেখবেন যে ছোটবেলায় যখন ক্রিকেট খেলা দেখছেন, বেশ কিছু দেশের, যেমন সাউথ আফ্রিকার বেলায় মনে হয় এরকম লেখা থাকতো যে RSA, রিপাবলিক অফ সাউথ আফ্রিকা, এরকম। বাংলাদেশের বেলায় বাংলাদেশই লেখে, কিন্তু যদি বলে কখনো সাংবিধানিক নাম কি, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বুঝতে পারছি? আচ্ছা, তো এটা কিভাবে মনে রাখবেন? দেখেন 1 নম্বর অনুচ্ছেদ, 1 নম্বর অনুচ্ছেদে এক বা একক বা একক যে বৈশিষ্ট্য সেটা নিয়ে কথা বলা আছে। সেটা কি? বাংলাদেশ হচ্ছে একটি একক সার্বভৌম দেশ, ঠিক আছে, যার নাম হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। সহজে মনে রাখবেন, ঠিক আছে? ওকে, এরপরে আমি যদি 2 নম্বর অনুচ্ছেদে যাই, 2 নম্বর অনুচ্ছেদে কি আছে বলেন তো? 2 নম্বর অনুচ্ছেদে যেটা থাকবে সেটা হচ্ছে, দেখেন একটা দেশের আপনি নাম দিয়ে দিলেন, তাহলে একটা দেশের যখন নাম দিয়ে দিলেন, ওই দেশ নাম দিলেন বাংলাদেশ, বাংলাদেশ বলে ডাকবেন কাকে? সেটার আপনার কি বাউন্ডারি লাগবে না? সেটা একটা সীমানা লাগবে না? এবং ওই বাউন্ডারি মানুষজন কোন ধর্ম মানবে, কোন পথে চলবে, সেই জিনিসগুলো আপনার আইডেন্টিফাই করতে হবে না? অ্যাড্রেস করতে হবে না? এটার জন্য আমরা 2 নম্বর অনুচ্ছেদে যেটা রাখছি সেটা হচ্ছে কি, প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। ঠিক আছে? 2 নম্বর অনুচ্ছেদে আসলে কি আছে? 2 নম্বর অনুচ্ছেদে আছে হচ্ছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। আর এই 2-এর অনুচ্ছেদে আরেকটা সাব অনুচ্ছেদ আছে, আরেকটা ধারা আছে, সেটা হচ্ছে 2-এর ক। ঠিক আছে? ওকে, আচ্ছা, তো আগে আসেন 2 নম্বরে। ওই যে বলছি যে বাংলাদেশ নামকরণ করলাম, বাট সীমানা জানতে হবে না। সীমানা মনে রাখা খুব সহজ। সীমানাটা কি? আমাদের সংবিধানে বলা আছে যে মুক্তিযুদ্ধের ওই যে 26শে মার্চ যে স্বাধীনতার ঘোষণা হয়েছে, সেই স্বাধীনতা ঘোষণার অব্যবহিত পূর্বে, মানে ঠিক আগেই, ওই সময় পর্যন্ত আমাদের যে পূর্ব পাকিস্তান ছিল, এবং পরবর্তীতে আমরা যা যা লাভ করব, সেটা হবে বাংলাদেশের বা এই প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। ঠিক আছে? তাহলে পূর্ব পাকিস্তানের সকল ভূমি এবং কি পরবর্তীতে যা যুক্ত হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, ওকে, এখন রাষ্ট্রধর্ম। হ্যাঁ, তো 2-এর কতে আসছে কি? রাষ্ট্রধর্ম 2-এর কতে, এটা পরে যুক্ত হয়েছে 2-এর ক। তো এই যে 2-এর ক যে রাষ্ট্রধর্ম, এইটা হচ্ছে কি, রাষ্ট্রধর্ম ইসলাম এবং অন্যান্য ধর্মের সমানাধিকার হবে। অর্থাৎ কোনো ইয়া করা যাবে না, কোনো ডিসক্রিমিনেশন চলবে না। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যেটা আসবে সেটা তো আমি বলবোই, এটাতে কোনো সন্দেহ নাই, এটা বলে দিব। অ্যাটলিস্ট প্রথম যেটা আছে, প্রথম ভাগে আপনার সবই জানতে হবে। হ্যাঁ, প্রথম ভাগটা খুবই মানে সহজ এবং সাদামাটা, এটা আপনাকে আসলে জানতে হবে। ওকে, তাহলে গেল। এখন দেখেন, তাহলে কি হলো, আপনি একটা দেশের নাম দিলেন, তার সীমানা জানলেন, এবং সে কোন ধর্মের অনুসারী বা এখানে কোন কোন ধর্ম আছে, হ্যাঁ, সেটার উপর মেজরিটি একটা রাষ্ট্র ধর্ম ধরে নিলাম ইসলাম, এবং অন্যান্য ধর্ম যা আছে তাদেরকে আপনি ডিসক্রিমিনেট করতে পারবেন না। গেল। এখন এই যে মানুষগুলা আছে, বা এই যে যাদের আমরা বললাম যে বিভিন্ন ধর্মের মানুষ এখানে আছে, তারা এই এলাকার মধ্যে থাকবে, তাদের একটা ভাষা লাগবে না? অবশ্যই ভাষা লাগবে। 3 নম্বরে এসে আমি কি বলবো? 3 নম্বরে এসে বলবো রাষ্ট্রভাষা। তাহলে রাষ্ট্রভাষা কি হবে? রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। ঠিক আছে? অনেকবার এই প্রশ্ন আসে যে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, এটা সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে? দেখেন, বাংলা এখানে লিখতেও তো 3টা, এই যে 1 2 3, 3টা আমার অক্ষর লাগছে না? তো এইভাবে মনে রাখবেন যে 3 বাংলা, এটা নিয়ে কথায় কথা বলা আছে সংবিধানের 3 নং অনুচ্ছেদে। ঠিক আছে? তাহলে 3 নং অনুচ্ছেদে রাষ্ট্রভাষা বাংলা, এটা বলা আছে। বুঝছি? আচ্ছা, এবার আসেন 4। 4 নম্বরে কি থাকবে বলেন তো? 4 নম্বরে কি থাকবে? 4 নম্বরে আছে হচ্ছে জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক। তা চিন্তা করেন কয়টা মানে কয়টা শব্দ বলছি? জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক। এভাবে মনে রাখতে পারেন, এগুলো কোনো টেকনিক না। হ্যাঁ, ফাইজলামি আর কি, এইসব কোনো শর্টকাট না। তারপর আমি জাস্ট বললাম, দেখেন 1 2 3 4, এই যে 4টা শব্দ না, সেইভাবে আমি বলছি যে জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক। এই যে কনসেপ্ট গুলা বললাম, এই যে ওয়ার্ড গুলা বললাম, 4টা ওয়ার্ড, এই 4টা ওয়ার্ড নিয়ে কোথায় বলা আছে? সংবিধানের 4 নং অনুচ্ছেদে। অর্থাৎ আপনি প্রথমে নাম দিলেন, এরপরে সীমানা নির্ধারণ করলেন, তাদের ভাষা দিলেন, এরপরে কি, এই যে মানুষগুলাকে সিম্বলাইজ করতেছেন, তাদের একটা সিম্বল দিচ্ছেন। কি সিম্বল দিচ্ছেন? তাদের জাতীয় সঙ্গীত কি হবে, তাদের পতাকা কি হবে, তাদের প্রতীক কি হবে। হ্যাঁ, তাদেরকে অ্যাড্রেস করার জন্য আপনি এই সিম্বলাইজেশন করে ফেলতেছেন জাতীয় সঙ্গীত। তাহলে জাতীয় সঙ্গীত কি? আমরা জানি যে আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা, এটার হচ্ছে প্রথম 10 লাইন। ঠিক আছে? এটা কোথায় আছে? 4-এর 1-এ, মানে 4 নং অনুচ্ছেদে এই জিনিসগুলো বলা আছে। 4 নং অনুচ্ছেদে এই জিনিসগুলো বলা আছে। তো বেসিক্যালি 3টা জিনিস, একটা হচ্ছে জাতীয় সঙ্গীত, একটা হচ্ছে কি পতাকা, একটা হচ্ছে প্রতীক। তো পতাকা কি? পতাকা হচ্ছে যে আমরা জানি সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের ভরাট বৃত্ত। ঠিক আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হইলো যে প্রায় সময় এখান থেকে প্রশ্ন আসছে, সেটা হইলো এই যে এইটা, এই যে 4-এর 3।
এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। জাতীয় প্রতীক কি রকম, এই জাতীয় প্রতীক কি রকম এটা আপনার রিটেনে কিন্তু প্রায় সময় এগুলা লিখতে টিকতে হয় সুন্দরভাবে, এবং প্রশ্নও কিন্তু এখান থেকে আসে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে দেখেন জাতীয় প্রতীকটা কি আমরা জানি, উভয় পাশে ধানের শীষ বেষ্টিত, পানিতে ভাসমান শাপলা ফুল, তার শীর্ষ দেশে পাট গাছের 3টি পরস্পর সংযুক্ত পাতা, এবং তার উভয় পাশে 2টি করে 4টি তারকা। এখানে আসলে ওইটা অ্যাড করতে পারি নাই, আমরা প্রতীকটা অ্যাড করতে পারি নাই, বাট নিশ্চয়ই আপনারা প্রতীকটা দেখছেন। যদি না দেখে থাকেন তাহলে ক্লাস শেষে অবশ্যই দেখে নেবেন, এটা জানা উচিত আপনাদের। হ্যাঁ, যে জাতীয় প্রতীক, বাংলাদেশের জাতীয় প্রতীক কি, আমি আবারও বলতেছি, নিশ্চয়ই আপনি ভিজুয়ালাইজ করতে পারতেছেন, কারণ এটা আমি বিশ্বাস করি যে ক্লাসে সবাই এটা দেখছেন। যে কি বললাম, উভয় পাশে ধানের শীষ বেষ্টিত, মাঝখানে হচ্ছে পানিতে ভাসমান ওই যে শাপলা ফুল, আর তার শীর্ষ দেশে পাট গাছের 3টা পরস্পর সংযুক্ত পাতা, উভয় পাশে 2টা করে 4টা তারকা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার আমাকে বলেন, ছবি তো হইল, এরপরে কি? জাতীয় সঙ্গীত দিলাম, পতাকা দিলাম, প্রতীক দিলাম, এখন আমার যেটা লাগবে একটা রাজধানী নির্ধারণ করে দিতে হবে। সেই রাজধানী আমি যদি নির্ধারণ করি, 5 নাম্বার, এটা হচ্ছে রাজধানী, প্রজাতন্ত্রের রাজধানী হচ্ছে ঢাকা। ঠিক আছে, প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা। তাহলে এই যে ঢাকা যে আপনি দিলেন, এখন ঢাকার যে মানুষগুলো আছে অর্থাৎ বাংলাদেশে বা এই যে সীমানার মধ্যে যে মানুষগুলো আছে তাদেরকে আপনি কি নামে ডাকবেন, সেইটা আছে হচ্ছে 6 নম্বরে, অর্থাৎ নাগরিকত্ব, এইটা আছে হচ্ছে 6 নম্বরে। তাই দেখেন নাগরিকত্ব, হ্যাঁ দেখেন ন গ র ক তয় ব, 6টা অক্ষর আছে এখানে, ন গ র ক তয় ব, 6টা অক্ষর টোটাল, তাই না? এইভাবে মনে রাখতে পারেন নাগরিকত্ব। ঠিক আছে, তাহলে 6 নম্বরে আসলে কি আছে, নাগরিকত্ব। সিকোয়েন্সটা বুঝতেছেন তো? আমি কিন্তু সিকোয়েন্স মিলাই দিচ্ছি, সুতরাং আপনার মনে থাকাটা আশা করি একটু কম্পারেটিভলি ইজি হবে। তো নাগরিকত্ব কি, যে জাতি হিসেবে বাঙালি, প্রচুরবার আসছে এইটা, নাগরিক হিসেবে বাংলাদেশি। ঠিক আছে, জাতি হিসেবে বাঙালি, নাগরিক হিসেবে বাংলাদেশি। ঠিক আছে, আচ্ছা। আর একটা প্রশ্ন আসে যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কি, হ্যাঁ এটা একটা কমন প্রশ্ন, যে ওই যে ঐক্য সংহতি, এটাই হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। হ্যাঁ, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কি, ঐক্য এবং সংহতি। আচ্ছা, 7 নম্বরে কি আছে বলেন তো? 7 নম্বর আমরা মোটামুটি সবাই জানি, কারণ প্রথম ভাগ তো, এটা আমরা সবাই মোটামুটি মুখস্থ পারি একদম, তাই না? তো 7 নম্বরে এমন একটা জিনিস রাখা হয়েছে যে এই যে আমি যে সংবিধান প্রণয়ন করা শুরু করলাম, এই সংবিধানের গুরুত্ব, এই সংবিধানের প্রাধান্য কতটুকু আপনি দিবেন বা না দিবেন সেটা নিয়ে কথা বলা আছে। তো সংবিধানের প্রথমে যেটা আছে 7 নং-এর, এখানে সংবিধানের প্রাধান্য, এখানে বলা হয়েছে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, আর সংবিধানই হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, যেটা একটু আগে অ্যান্সার করে আসলাম আমরা। তাহলে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন কি? ডেফিনেটলি সংবিধান। এবং এই সংবিধানটা মোতাবেক আমরা কি জানি, যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিককে জনগণ। এটা কোথায় আছে, কত নাম্বার ধারায় আছে? সাথে, হ্যাঁ 7-এর এখানে ব্র্যাকেটে এটা দেওয়ার মানে হচ্ছে এখানে আসলে কোনো ক খ নাই, পরবর্তীতে 7-এর ক খ এগুলো আসছে। বা 7 নং যে অনুচ্ছেদ, যেটার বিষয় হচ্ছে সংবিধানের প্রাধান্য। তো এই সংবিধানের প্রাধান্যতে আসলে কি বলছে, যে 7-এর 1-এ বলা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, প্রচুর এটা প্রশ্ন আসে। হ্যাঁ, ঠিক আছে, 7 নং অনুচ্ছেদে বা 7-এর 1, যদি এরকম অপশন থাকে, যদি অপশন থাকে হচ্ছে 7 অথবা 7-এর 1, আপনি কোনটা দাগাবেন? অবশ্যই 7-এর 1 দাগাবেন। ঠিক সেভাবে 7-এর 2 আছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। 7-এর ক, পরবর্তীতে যে 7-এর ক আসছে, এখন এইটা পরে আসলে এই এই ধারাটা আসলে পঞ্চদশ সংশোধনীতে আর কি এটা অ্যাড করা হয়েছে, পঞ্চদশ বা 15তম সংশোধনী। হ্যাঁ, এত ডিটেলস মনে রাখার দরকার নেই, আপনি খালি মনে রাখবেন যে 7-এর কতে কি বলা হয়েছে, যে সংবিধান বাতিল বা স্থগিতকরণ এটা হচ্ছে অপরাধ। ঠিক আছে, আপনি কোনো অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করলে বা করিবার যদি ষড়যন্ত্র করেন, তাহলে আপনি সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হবেন। আমাদের সংবিধান কি লিখিত, সুস্পষ্ট এবং দুষ্পরিবর্তনীয়। এটা আপনি যদি ইচ্ছা করে পরিবর্তন করেন বা এই রকম কোনো ষড়যন্ত্র রচনা করেন, তাহলে অবশ্যই আপনাকে শাস্তি পাইতে হবে, কমন সেন্স। এবং 7-এর খতে কি বলা হয়েছে? 7-এর খতে একই রকম একটা কথা বলা হয়েছে, যে সংবিধানের যে মৌলিক যে বিধানগুলা, সেগুলো আসলে কি সংশোধন অযোগ্য। অর্থাৎ যাহা কিছুই হয়ে যাক না কেন, সংবিধানের যে মৌলিক যে ব্যাপারগুলো আছে, সেই মৌলিক ব্যাপারগুলো কোনটা? সংবিধানের প্রস্তাবনা, যেটা আমরা একটু আগে আলাপ করছি। প্রথম ও দ্বিতীয় ভাগ, প্রথম ভাগ তো পড়তেছি, দ্বিতীয় ভাগ একটু পরে আসবে। তো প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, হ্যাঁ
এই যে বললাম না যে প্রথম ভাগ অনেকেই পারেন, বা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ মোটামুটি সহজ আছে, একটার পর একটা সিকোয়েন্স মেলে, এবং এটা একদম সবার জন্য জানাটা ফরজ। তো প্রথম এবং দ্বিতীয় ভাগ এই দুইটা আমরা খুব ভালোভাবেই পড়বো। এই প্রথম এবং দ্বিতীয় ভাগের যতগুলো অনুচ্ছেদ আছে সবগুলো আপনার ভালোভাবে জানতে হবে, এবং সবগুলাই আসলে কি, সবগুলোর জন্যই এই নিয়মটা অ্যাপ্লিকেবল। একই সাথে নবম ক ভাগের যে বিধানগুলো আছে সেই বিধানের সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের দেশীয় অনুচ্ছেদ বাতিল বা সংশোধন করা যাবে না। ঠিক আছে, এগুলা কখনোই যাবে না। সংবিধানের এগুলো হচ্ছে মৌলিক অনুচ্ছেদ বা মৌলিক বিধান, এগুলা সংশোধন অযোগ্য। ঠিক আছে, আচ্ছা। তাহলে এবার আসেন আমরা কিছু প্রশ্ন সলভ করে ফেলি। দেখেন, ধুমধাম সলভ করে ফেলি। 45 বিসিএস একটা প্রশ্ন আসছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে? বলেন তো, বাংলা কোন অনুচ্ছেদে বলা আছে? বলেন, বাংলা কোন অনুচ্ছেদে বলা আছে? বলেন কোন অনুচ্ছেদ দেওয়া আছে? বাংলা, বাংলা ওই যে 1 2 3, হ্যাঁ 3 নম্বর অনুচ্ছেদে দেওয়া আছে। ওকে, এরপরে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হবেন? হ্যাঁ, বাংলাদেশি 1 2 3 4 5, বাংলাদেশ ই 6। তাহলে 6 নম্বরে আছে। 6-এর কততে আছে বলেন তো? 6-এর 2-এ মনে আছে? জাতি হিসেবে বাঙালি, নাগরিক হিসেবে কি বাংলাদেশি। হ্যাঁ, নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হবেন, 6-এর 2, 26 বিসিএস এ আসা প্রশ্ন। ওকে, নেক্সট। কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানবলী পরিবর্তনযোগ্য নয়? 41 বিসিএসে আসছে। আমরা একটু আগে কি বলছি? 7 নম্বরে কি বলছিলাম? 7 নম্বরে ছিল সংবিধানের প্রাধান্য, এটার ইম্পর্টেন্স। আর 7-এর খতে গিয়ে আমরা কি বলছি বলেন তো? মানে 7-এর খতে ছিল প্রাধান্য, 7-এর খতে কি বলছি? 7-এর খতে বলছি যে এটা সহজে পরিবর্তন করা যাবে না, মৌলিক বিধানগুলা অপরিবর্তনযোগ্য। ঠিক আছে, আবারও বলতেছি, সংবিধানের প্রথম ভাগেই আপনাকে বলে দিছে, সংবিধানের প্রথম ভাগের শেষ অনুচ্ছেদেই আপনাকে ক্লিয়ার করে দিছে, দেখেন এই সংবিধানটাই কিন্তু আমার সর্বোচ্চ আইন, এবং এই সংবিধান মতে আমরা জনগণরাই হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার মালিক। এবং প্রথম ভাগেই এই 7 নাম্বার অর্থাৎ শেষ অনুচ্ছেদে পরে অবস্থা বুঝে আরো 2টা পয়েন্ট অ্যাড করে দিছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, পরিষ্কারভাবে আপনাকে বলে দিছে 7-এর কতে যে এই সংবিধানের প্রাধান্য কতটুকু, এবং খতে আপনাকে বলে দিছে আপনি যদি দুষ্টামি করেন এটা পরিবর্তন করা যাবে না, কিছু মৌলিক বিধান আছে এইগুলা সংশোধন অযোগ্য। আর ওই 7-এর কথা বলে দিছে যদি দুষ্টামি করেন, ষড়যন্ত্র করেন, তাহলে শাস্তি খাবেন। ঠিক আছে, সো 7-এর কি হবে বলেন তো? 7-এর খ, পরিবর্তনযোগ্য নয়, এটা হচ্ছে 7-এর খ। 7-এর কতে কি বলা ছিল বলেন তো? 7-এর কতে বলা ছিল হচ্ছে কি, ওই যে আপনার দণ্ডে দণ্ডিত হওয়ার বিষয়টা বলা ছিল। আর 7-এ কি বলা ছিল? 7-এ বলা ছিল আপনি সকল ক্ষমতার মালিক। আপনি কি সকল ক্ষমতার মালিক। আর 2 নম্বরে কি বলা ছিল? এই সংবিধানটাই হচ্ছে কি সর্বোচ্চ আইন। নিশ্চয়ই মনে আছে। ঠিক আছে, ক্লাস ভালো করে করলে ক্লাসেই মুখস্থ হয়ে যায়, পড়া হয়ে যায়। বাংলাদেশ একটি কি বলেন? বাংলাদেশ একটি প্রজাতন্ত্র। বলেন তো এটা কয় নম্বর অনুচ্ছেদে আছে? কয় নম্বর অধ্যায়ে কয় নম্বর অনুচ্ছেদে আছে বলেন? কয় নম্বর অধ্যায়ের কয় নম্বর অনুচ্ছেদে আছে? বলেন। 1 নম্বর অধ্যায়ের 1 নম্বর অনুচ্ছেদে প্রজাতন্ত্র, ইংরেজি কি? দা রিপাবলিক। অধ্যায়ের নামই হচ্ছে দা রিপাবলিক। ঠিক আছে, গল্পের বই যেভাবে পড়েন, সংবিধানও একটা গল্পের বই, তার প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে দা রিপাবলিক, বাংলা কি? প্রজাতন্ত্র। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? কোন কোন ভাগে? তৃতীয়, তাই না? কোন ভাগে বলেন তো? তৃতীয় ভাগ, তাই না? ঝটপট অ্যান্সার করেন, এটা ঝটপট অ্যান্সার করেন। কোন ভাগে এটা? তৃতীয়? না, এটা কিন্তু তৃতীয় ভাগে না, বলছে ভাগ। ভাগ মানে কি? অধ্যায়। অধ্যায় হইলে প্রথম হবে। যদি অনুচ্ছেদ বলতো তাহলে আমি বলতাম 3 নং অনুচ্ছেদে। দেখেন এখানে কিন্তু প্রথম লিখছে, 1 2 3 লেখে নাই, প্রথম। তাহলে প্রথম ভাগ। বাংলাদেশের সংবিধানে ভাষা বিষয়ক অনুচ্ছেদটি নিম্নরূপ। ও আচ্ছা, একদম হুবহু অনুচ্ছেদ বলছে। কি হবে বলেন কোনটা? ওটা কি সরকারি রাষ্ট্রভাষা বাংলা বলা ছিল? না, ডেফিনেটলি না। বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা বলা ছিল? না, অবশ্যই না। বাংলাদেশ তো না, বাংলাদেশকে কি নামে ডাকছি আমরা? দা রিপাবলিক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা? না, এটাও না। আমরা বলছি প্রজাতন্ত্র। আমাদের প্রথম অধ্যায়ের নাম কি ছিল? দা রিপাবলিক। আমরা বলছি প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। আমরা কি বলছি? প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। ঠিক আছে, সাবধানে এগুলা অ্যান্সার করেন। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। ঠিক আছে, এই যে একটা শব্দ, 2টা শব্দ, 3টা শব্দ, ঠিক আছে, কোন দিক দিয়ে যাবেন? খালি 3 আর 3 মিলতেছে। ঠিক আছে,
3 নম্বর অনুচ্ছেদ, প্রথম ভাগের 3 নম্বর অনুচ্ছেদে 3টা শব্দ আছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এর উল্লেখ করা হয়েছে বলেন? কোথায় বলা আছে জাতীয় সঙ্গীত? মনে আছে জাতীয় সঙ্গীত 2টা শব্দ, এরপরে আরো 2টা শব্দ পতাকা, প্রতীক, এই 4টা শব্দ নিয়ে 4 নং অনুচ্ছেদে বলা আছে। তাহলে কয় নং অনুচ্ছেদ? 4 নং অনুচ্ছেদ, ঠিক আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে, তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? এটা 4-এর কতে ছিল, বাট এটা আসলে এখন আসবে না, এই ধরনের প্রশ্ন এখন আর আসবে না, ঠিক আছে। সো নট অ্যাপ্লিকেবল, এটা আর আমাদের এখন পড়ার দরকার নাই, ঠিক আছে। এটাও ছিল না, পরে অ্যাড করছে। বাংলাদেশের জনগণ জাতি হিসেবে কি নামে পরিচিত বলেন তো? জাতি হিসেবে কি একটু আগে আমরা পড়ছি, বাঙালি হিসেবে পরিচিত। বলেন তো এটা কোন অনুচ্ছেদে আছে? কোন অনুচ্ছেদে আছে বলেন ঝটপট। মনে আছে 6-এর 2, কোথায় আছে 6-এর 2? প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, একটু আগে বলছি, বলেন কোথায় আছে? প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক, এই যে দেখেন আমি বলছিলাম না যদি 7 থাকতো তাহলে 7 দিতাম, এখানে আছে 7-এর 1, তাহলে এইটাই। হ্যাঁ, 7-এর 1-এ কি বলা আছে? সকল ক্ষমতার মালিক কে? জনগণ। 7-এর 2-এ কি বলা আছে? একটু আগে আবারও মনে হয় বলছিলাম, তাই না? আবার বলতেছি, সর্বোচ্চ আইন কোনটা? এই সংবিধানই হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। দেখেন এত বারবার বলতেছি, এমনি মাথায় সেট হয়ে যাওয়ার কথা। ওকে, দ্বিতীয় ভাগ কি আজকে পড়বো? আজকে মনে হয় না দ্বিতীয় ভাগ পড়ার দরকার আছে। দ্বিতীয় ভাগের একটা টেকনিক আছে, বাট টেকনিক আমরা খুব একটা মাথায় রাখবো না, আমরা ফুল ফর্মেই প্রথম এবং দ্বিতীয় ভাগটা ফুল ফর্মেই পড়বো, তাই না? আজকে আমরা বেসিক পড়লাম, হ্যাঁ, সংবিধান তৈরির ইতিহাস জানলাম, সংবিধানের বৈশিষ্ট্যগুলো দেখলাম, গণপরিষদ নিয়ে আলাপ করলাম, হস্তলিখিত সংবিধান নিয়ে দেখলাম, এবং পরবর্তীতে প্রথম ভাগটা একটু পড়লাম। তো আজকে এই পর্যন্ত থাকুক। তো এরপরে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে বাকি ইয়াটা দ্বিতীয় তৃতীয় বা যতটুক যাওয়া যায় ততটুক যাব। সুমন স্যার আমাদের ক্লাস করতেছেন, সুমন স্যার এর জন্য দোয়া, সুস্থতা কামনা, ঠিক আছে। আজকে সবাই ভালো থাকেন, এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।